স্যার এখন সেটাই। বলুন। সেটা বাদে বাকি সবাই সবাই একটু মিউট কর না, তো বকছিস কেন? বাস বললো তো। মিউট কর অফিসার। আচ্ছা, ডেটা স্ট্রাকচারের জন্য যেটা প্রথমে লাগবে, সবাই আগে সিটাকে ভালো করে তৈরি করে নিবি, ঠিক আছে? সিটা আমাদের ল্যাবে লাগবে, ল্যাব করার জন্য সিটা ইম্পর্টেন্ট। এবার সিটাকে প্রত্যেকে ভালো করে ঠিকঠাক করে করে নিবি, এটা হচ্ছে প্রথম কাজ। কারণ ল্যাবের যে প্রোগ্রামগুলো দেবো ডেটা স্ট্রাকচারের, এইগুলোকে ইমপ্লিমেন্টই করতে হবে সি দিয়ে। তো কারোর সি নিয়ে কার কার অসুবিধা আছে একটু বলবি? স্যার আমার স্যার টোটাল কি কি টপিক স্যার আমার একটু বলে দিন। বল, আরেকবার বল। এর কি কি টপিক গুলো কভার করতে হবে, মানে পুরো 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 ফাংশন আর পয়েন্টার, সি এর ফাংশন আর পয়েন্টার দুটো, ঠিক আছে? এই দুটো পড়তে কোথাও অসুবিধা হলে গুগল ক্লাসরুমে লিখে দিবি যে স্যার এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, এগুলো একটু বোঝানোর দরকার, ঠিক আছে? আগে যেহেতু সি হয়ে গেছে তোদের, প্রত্যেকে সি এর ফাংশন পার্ট আর পয়েন্টারের পার্ট, এই দুটো জায়গায় ভালো করে দেখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি বা আইএমএস স্যার যেই দেখুক না কেন, আমরা দেখে সেটা দিয়ে তোদের যেটা টাইম দিয়ে রেডি করে দেবো। ডেভিড মিউট কর। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যদি সিটাকে না করিস এরপরে কিন্তু আর এগোতে পারবি না। মানে এইটাই হচ্ছে একটা স্টেজ, যে সাবজেক্টটাকে তুলে নেওয়ার পর এইটাই তোদের কাজে দেবে ক্যাম্পাসিং এর জন্য। যে এই সাবজেক্টটাকে রেডি করতে পারবি ডেটা স্ট্রাকচার উইথ সি, মানে সিও উঠে যাবে, ডেটা স্ট্রাকচার উঠে যাবে, তার জন্য কিন্তু ক্যাম্পাসিংটা খুব সহজ হবে। সুতরাং এটা, এই সাবজেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচন্ডই ইম্পর্টেন্ট সাবজেক্ট। সুতরাং এটাকে খুব সিরিয়াসলি করতে হবে। বুঝতে পারছি কি বললাম? স্যার ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. এখানে আমাদের ডেটা স্ট্রাকচারটাকে যদি দেখি, সাবজেক্টটাকে, এখানে ক্লিয়ারলি দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? আমরা যে সি প্রোগ্রামিং গুলো করেছিলাম এতদিন ধরে, তো শুধু প্রোগ্রাম করে তো কোনো লাভ নেই। প্রোগ্রামিং কেন করলাম? প্রোগ্রামিং করতে গিয়ে আমাদের তার অ্যাপ্লিকেশনের জায়গাটা দরকার। মানে প্রোগ্রামটা করার জন্য এই অ্যাডিশনের প্রোগ্রাম, ক্যালকুলেটরের প্রোগ্রাম, সামেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলো তো আর কাজ নয়, এগুলো হচ্ছে সিটাকে শেখার জন্য করা। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সিটাকে শেখার পরেও আমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন কোথায়? এই অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা আমরা পড়বো, এই ডেটা স্ট্রাকচার সাবজেক্টটাও কিন্তু একটা লার্নিং ফেজ, যেটা কিনা আরো ব্রডার এন্ডে, মানে একটা স্টেপ আপলিফট করবো আমরা, যেটা কিনা আমরা কিছু অ্যালগোরিদমকে কি করে ইমপ্লিমেন্ট করতে হয়, লজিককে কি করে ইমপ্লিমেন্ট করতে হয়, এইগুলো আমরা শিখবো এখানে। এটা করতে গিয়ে ক্লিয়ারলি ডেটা স্ট্রাকচারে ক্লিয়ারলি দুটো ভাগে ভাগ করা আছে, একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কেন ভাগ করা আছে? বিকজ আমরা যে কম্পিউটারে প্রোগ্রাম করছি বা যে কাজগুলো করছি, সেটা করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এবং দুনিয়া শুদ্ধ যেগুলো তৈরি হচ্ছে, সফটওয়্যার তৈরি হচ্ছে, যা কিছু তৈরি হচ্ছে, দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। আমাদের ভাষায় আমরা এটাকে বলবো টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি। মানে ধর, তোকে যদি একটা প্রোগ্রাম দেওয়া হয়, ধর সেই প্রোগ্রামটা তুই কতক্ষণে করতে পারছিস। কেউ প্রোগ্রামটা 10 মিনিটে করতে পারে, কেউ প্রোগ্রামটা 1 মিনিটে করতে পারে, কারোর একটা দিনও লাগতে পারে, তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। প্রোগ্রামটা হচ্ছে একটা, মানে প্রবলেম হচ্ছে একটা, কিন্তু যারা যারা সলভ করছিস, তাহলে বেসিক্যালি দে আর ইউজিং ইউর ব্রেন টু সলভ দ্য প্রবলেম। তার মানে তোর ব্রেন কাজ করছে, মানে কি তোর সিস্টেম কাজ করছে, তোর প্রসেসর কাজ করছে। তাহলে যার প্রসেসিং টাইম কোনো একটা প্রবলেমের জন্য যত কম হবে,
সেটা ততটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু প্রসেসিং করতে যার বেশি টাইম রয়েছে, তার বেশি টাইম কেন লাগছে? তার একটাই কারণ, তার কাছে ইনফরমেশন ঠিকঠাক নেই। তার মানে তার কি মাথা খারাপ? তা তো নয়, তাই না? এখানে কারোরই মাথা খারাপ নয়, কিন্তু কেউ টাইম লাগছে কেন? তার কাছে রিকোয়ার অ্যামাউন্ট অফ ইনফরমেশন নেই। ইনফরমেশন নেই মানে কি? তুই প্রোগ্রামিংটা ভালো করে করতে জানিস না, তুই লজিকটা চিন্তা করতে জানিস না। কেন জানিস না? কারণ সেটা নিয়ে পড়াশোনা করিসনি, মানে তোর কাছে ডেটা নেই। তোর কাছে যদি ডেটা থাকতো তাহলে কিন্তু তুই এই প্রসেসটা করতে পারতিস। তাহলে প্রথম ইম্পর্টেন্ট, কোনো প্রসেসিংকে যদি স্পিড আপ করাতে হয়, তার প্রথম পারপাস হচ্ছে তার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডেটা তার কাছে রেডি আছে। কোনো কারণে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডেটা তার কাছে ল্যাগিং হয়, তাহলে তার ক্ষেত্রে সেই ডেটাটা কালেকশন করে সেটাকে জেনে তারপরে করতে তবেই তো টাইম লাগে। এই কারণে তো টাইম লাগে। ধর একটা প্রোগ্রামিং করতে দিলাম তোদেরকে, সেখানে টাইম লাগছে, হয়তো মনে হলো যে তুই জানিস না, তুই ভাবতে পারছিস না, তুই বুঝতে পারছিস না, তোর চিন্তা করতে প্রবলেম হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে যে তুই, তোর কাছে সাফিসিয়েন্ট ডেটা নেই, তুই সেই লেভেলে পড়াশোনা করিসনি, তাই তোর কাছে ওই প্রবলেমটা সলভ করার রেসপেক্টিভ আউটপুটটাও তুই খুঁজে পাচ্ছিস না। এটাই হচ্ছে বেসিক প্রবলেম, তাই তো নাকি? Yes, sir. Yes, sir. তাহলে আমাদের পারপাসটা হচ্ছে কি, যে আলটিমেটলি এই যে ইনফরমেশন নেই, এই ইনফরমেশনটা কি? ইনফরমেশনটাই হচ্ছে ডেটা। তাহলে আমরা যখন ডেটা স্ট্রাকচার পড়বো, মানে একটা প্রসেসিং এর এক্সাম্পল যখন বলছি, যে ধর তোকে প্রোগ্রাম দিলাম তোকে করার জন্য, তাহলে তোর কাছে সাফিসিয়েন্ট ডেটা রয়েছে। এবার তোর কাছে সাফিসিয়েন্ট ডেটা থাকলেই হবে না, মানে তুই অনেক কিছু জানিস অথচ তুই কাজে লাগাতে পারছিস না, তুই বুঝতে পারছিস না কোন ডেটাটা তোর কাছে এক্স্যাক্ট কাজে লাগবে। ধর পরীক্ষার সময় পড়াশোনা করিসনি, তোকে যদি বই নিয়ে পরীক্ষা হলে বসে দেওয়া হয়, তাহলে তোর কাছে সব ডেটা রয়েছে, কিন্তু তুই নিজে বুঝতেই পারবি না অ্যাকচুয়াল কোন কোশ্চেনের জন্য কোন অ্যান্সারটা খুঁজতে হবে তোকে, তাই তো? এই প্রবলেমটাও তো একটা প্রবলেম। Yes, sir. কোন ডেটাটাকে প্রসেস করব, কোন দরকারে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কাছে কিছু টেকনিক আমরা শিখবো, কিছু টুলস, সফটওয়্যার টুলস। যেমন আমরা সার্কিট তৈরি করতে গেলে আমরা ডায়োড শিখি, গেট শিখি, ঠিক আছে? তো সেরকম আমরা কিছু সফটওয়্যার তৈরি করতে গিয়েও আমাদের কি লাগবে, কিছু সফটওয়্যার টুলসকে আমরা শিখে নেবো, যেতে কিনা আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন বা প্রবলেম, মানে তুই একটা সার্কিট বানাচ্ছিস, মানে কি বেসিক্যালি তুই একটা কোনো প্রবলেমকে সলভ করার জন্য তুই সার্কিটটা হচ্ছে তোর সলিউশন, হার্ডওয়্যার বেসে ফিজিক্যাল সলিউশন। সিমিলারলি তুই যখন কোনো সফটওয়্যার বানাচ্ছিস, তখন সেটা হচ্ছে লজিক্যাল লেয়ারে বানাচ্ছিস বা লজিক্যাল লেভেলে বানাচ্ছিস। তার কেন বানাচ্ছিস না, তুই কোনো লজিক্যালি কোনো একটা প্রবলেম যদি আসে, সেটাকে তুই লজিক্যালি সলভ করবি, যেটা কিনা কোনো একটা ফিজিক্যাল ডিভাইসে রান করবে, তাই তো? কি বললাম কথাটা বুঝতে পারছিস? আমরা কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কি করছি না, কোনো একটা লজিক্যাল প্রবলেমকে সলভ করছি। সেই লজিক্যাল প্রবলেমটা কোথায় চালাচ্ছি না, কোনো একটা হার্ডওয়্যার সিস্টেমে চালাচ্ছি, যে হার্ডওয়্যার সিস্টেমটা আবার কোনো একটা লজিক্যাল ডিভাইস, সার্কিট এগুলো দিয়ে তৈরি করা হয়েছে, এবং আমাদের কাজগুলোকে আমরা সহজ করে নিচ্ছি। আলটিমেটলি পারপাসটা হচ্ছে আমাদের প্রবলেমগুলোকে আমরা ক্লিয়ারলি সলভ করছি, তাই তো নাকি? Yes, sir. গুড। ডেটা স্ট্রাকচার পড়া মানে হচ্ছে আমার সেই টেকনিক বা সেই প্রবলেমটাকেই শেখা, how to utilize the data in an efficient manner so that during execution it will take minimum amount of time, as well as where you are executing in your system, so your system also take a minimum amount of space. মানে ধর একই প্রোগ্রাম কেউ ফর লুপ ইউজ করেছে, কেউ ইফ এলস ইউজ করেছে, কেউ কোনো লুপই ইউজ করেনি। যে লুপ ইউজ করেছে তার এক ধরনের এক্সিকিউশন প্রসেসর তো চান্স করবে, প্রসেসর দিয়ে এক্সিকিউট হবে, তাহলে তার এক রকম এক্সিকিউশন হবে। যে ইফ এলস ইউজ করেছে তার এক ধরনের এক্সিকিউশন হবে। যে
কোনো লুপ ইউজ করেনি, তার মেশিনের 1 ঘন্টার টাইম লাগবে। তাহলে টাইমটা হচ্ছে ফ্যাক্টর। কেন না, যে অ্যালগোটা তৈরি করেছে প্রবলেমটাকে সলভ করার জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে ভেবেছে। তাহলে এই সবার অ্যালগোই ঠিক আছে একটা সার্টেন লেভেল পর্যন্ত, কিন্তু অ্যামং দিস অ্যালগোরিদম তার অ্যালগোরিদমটাই সিলেক্ট হবে যারটা মেশিনে এক্সিকিউশন করতে গিয়ে সব থেকে মিনিমাম অ্যামাউন্ট টাইম লাগবে এবং মিনিমাম অ্যামাউন্ট স্পেস লাগবে। শুধু 10টা 5টা ডেটার জন্য না। তুই দেখবি যখনই তুই কোনো কাজ করতে যাবি কম্পিউটারে, তুই যদি ডেটার সংখ্যা বাড়াস তাহলে দেখবি আস্তে আস্তে সেটা স্লো হয়ে যাচ্ছে। মানে রিয়েল অ্যাপ্লিকেশন তুই একসাথে 4টে 5টা কাজ করছিস, দেখবি মেশিন স্লো হচ্ছে। তুই কোনো একটা কাজের জন্য দেখবি তোকেই যদি একসাথে 10খানা কাজ দেওয়া হয়, তুই দেখবি পাজলড হয়ে যাবে, তাই না? তার মানে 10টা কাজ মানে বেসিক্যালি নাম্বার অফ ইনপুট। তুই যদি প্রসেসিং ইউনিট হোস, তোর কাজ যদি তুই করিস, তাহলে প্রসেসিং ইউনিটটা তুই, তো তোকে যদি একসাথে একদিনের মধ্যে অনেকগুলো কাজ দেয় তাহলে কি হয়ে যাবে, তুই পাজলড হয়ে যাবি, তুই তখন করতে পারবি না। তাহলে পাজলড কিন্তু একটা কাজ দিলে তুই হয়তো সঠিকভাবে করতে পারিস। তাহলে এই অ্যালগোরিদমের কথা ভাবতে গিয়ে তোকে যেমন ভাবতে হবে যে মিনিমাম অ্যামাউন্ট, মিনিমাম স্পেস, প্যারালালি যে অ্যালগোটা যে ছেলেটা বানিয়েছে বা যে মেয়েটা বানিয়েছে বা যে বানিয়েছে অ্যালগোরিদমটা, তার মধ্যে এটাও আছে এই যে টাইম এবং স্পেস দেখা হয় কার রেসপেক্টে। যত ইনপুট বাড়ায় না কেন তাতেও আমার সিস্টেমটা কিন্তু ব্রেক হবে না। ইনপুট বাড়ালেও আমার টাইম এবং স্পেস সবসময় ইউটিলাইজেশন হবে কোনো একটা সিস্টেমে। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমাদের অ্যালগোরিদম বা সিস্টেম বা লজিক চিন্তা করতে গিয়ে আমাদের এইটা সবসময় মাথায় রাখতে হবে যেন অ্যালগোটা এরকমভাবেই আমরা চিন্তা করি যাতে সবসময় সিস্টেমের মধ্যে ইনপুট বাড়ালেও মিনিমাম অ্যামাউন্ট অফ স্পেস নেবে এবং এক্সিকিউশন টাইম শুড বি মিনিমাম। দ্যাট ইজ আওয়ার টার্গেট whenever we should go for designing any software, designing any algorithm, because that algorithm has to be implemented within the system. Algorithm is not a program, algorithm is a logic, but that logic has to be implemented using some programming language. So any language you can use, but whenever that algorithm have to be implemented, during which language can also help you to execute, take the programmer পয়েন্ট অফ ভিউ কি মিনিমাম টাইম লাগবে তার এক্সিকিউশন করতে সিস্টেমের, তখন ভাবতে হবে। প্রোগ্রামিং করতে গিয়ে তখন ভাবতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করব, ল্যাঙ্গুয়েজের ডিপেন্ডেন্সি সিস্টেমের ওপর কথা ভাবতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড ভাববো না C++ ভাববো, সেটা আলাদা ব্যাপার, সেটা নেক্সট ফেজ। কোন ল্যাঙ্গুয়েজ চুজ করব, কাস্টমারের কীরকম রিকোয়ারমেন্ট, সেইগুলো ভেবে আমরা চিন্তা করব। কিন্তু যতক্ষণ না আমাদের কাছে অ্যাপ্লিকেশনটা আসছে, মানে যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে অ্যালগোরিদমটা আমরা ভাববো কি করে যাতে কিনা আমরা সিস্টেম এবং স্পেস দুটোকেই কনসিডার করি ইনপুট বাড়ানোর সাথে সাথে, সেই শেখাটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু ডেটা স্ট্রাকচার পড়া। বোঝাতে পারলাম কি বলছি? ইয়েস স্যার। কারোর কোনো কোয়ারিজ থাকলে বল। ইয়েস স্যার। Yes, sir. কারোর কিছু কোয়ারিজ আছে বল। না স্যার। নো স্যার। তাহলে আমরা ডেটা স্ট্রাকচার স্যার, করতে বল বল বল। ডেটা স্ট্রাকচার পড়ার কি শুধু মানে এটাই রিজন যে যেন টাইম কমপ্লেক্সিটিটা আর স্পেস কমপ্লেক্সিটিটা কমে, বাস এটাই, মানে অন্য কোনো কিছু স্পেসিফিক পারপাস নাই? এটাই আমরা শিখবো অ্যাকচুয়ালি। আমাদের সবকিছু পড়ার আলটিমেট টার্গেট হচ্ছে এটা। কারণ আলটিমেটলি তুই যখন আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, যদি কেউ যাস, তো সফটওয়্যারে কাজ করিস বা হার্ডওয়্যারেও কাজ করিস, তোর কাছে তুই তখন কি দেখিস, তুই মিনিমাম ক্লক পালস কতটা লাগছে তুই যখন হার্ডওয়্যার ইউজ করিস, তাই না? তা আমাদের কাছে লজিক্যালি যেটাকে তোরা ক্লক পালস বলিস সেটাই তো ইউটিলাইজেশন। একটা মাইক্রোপ্রসেসর বা একটা সিস্টেমের যদি ইউজ দেখি আমরা, তোরা তো ইলেকট্রনিক্সের দেখবি, আলটিমেটলি দেখবি যে তোর কতটা মিনিমাম ক্লক পালস লাগছে তোর একটা সার্কিটে কোনো একটা প্রসেসিং হতে। এটা হচ্ছে আলটিমেট কোনো একটা সার্কিটের তৈরি করার জন্য। যে সার্কিট যত পরিমাণ কম ক্লক পালস নেবে তাহলে তার কি মাইক্রোপ্রসেসরের ইউটিলাইজেশন তত কম হবে, কারণ ক্লক পালস তো আসে মাইক্রোপ্রসেসর থেকে তার সিগন্যালের জন্য। তাহলে এটাই তোর কাছে টার্গেট হবে। সেরকম আমাদেরও টার্গেট হচ্ছে কি আমার স্পেস ইউটিলাইজেশন এবং টাইম কমপ্লেক্সিটিকে রিডাকশন,
কিন্তু কার মাধ্যমে? থ্রু ডিজাইনিং অ্যান্ড অ্যালগোরিদম। আর এই অ্যালগো ডিজাইন করতে গিয়ে আমাদের কিছু টুলস বা কিছু কনসেপ্টকে মাথায় রাখতে হবে, যাতে কিনা ওই অ্যালগোটা ভাবতে গেলে আমার এই জিনিসটা হয়, যেটা আমি আগে থেকেই জেনে থাকবো, তবে আমি অ্যালগোটা ভাবতে পারবো। তো এই ডেটা স্ট্রাকচার পড়তে গিয়ে আমার সেই টুলসগুলোকে শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই টুলসগুলো জেনে যদি কোনো আমি অ্যালগোরিদম তৈরি করি, তাহলে দেখবো সেই অ্যালগোরিদমটা জন্য আমার ক্ষেত্রে সিস্টেমের টাইম এবং স্পেস ইউটিলাইজেশন বেশি হচ্ছে। তাহলে আমার ডেটা স্ট্রাকচার পড়া মানে এই টুলসগুলোকে শেখা, এই টেকনিকগুলোকে শেখা। এই টেকনিকগুলো শিখে নিলে কিভাবে একটা অ্যালগোরিদমকে বানাতে হয় সেটা ভাব। এই অ্যালগো বানিয়ে সেটাকে প্রোগ্রামিং দিয়ে ইমপ্লিমেন্ট করবো আমরা কি দিয়ে? সি দিয়ে। আমরা সি ইউজ করব এই কারণে যে যখন একটা কোনো প্রবলেম নিয়ে পড়ছি, তাহলে সেটা একটা প্রবলেম, সেটা কোনো একটা অ্যালগোরিদম কেউ একটা বানিয়েছে, সেটাকে আমরা বলে দেওয়া আছে জানা অ্যালগোরিদমকেই আমরা ডেটা স্ট্রাকচার, আমরা বিটেকে কি করবো, যাই পড়ি না কেন, বিটেকে যে সাবজেক্টই পড়ি না কেন, দেখবি অলরেডি কোনো ডিফাইন অ্যালগোরিদম বা কোনো একটা লজিককেই আমরা ইমপ্লিমেন্ট করছি বা সেটা পড়ছি, কারণ সেটা অলরেডি এস্টাবলিশড। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাবি, তুই যদি এগুলো করে থাকিস, তাহলে তোকে তখন নিজেকে অ্যালগো বানাতে হবে। কিন্তু এগুলো যদি করে থাকিস, তাহলে তুই সেগুলোকে ক্লিয়ারলি বানাতে পারবি, নাহলে এটাও তুই করতে পারবি না। তোর কাছে লার্নিং মানে হচ্ছে এটা, তুই অটোমেটিক্যালি নিজে ভাব। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. আর আর কি কোশ্চেন আছে কারোর? বল, কিছু কোশ্চেন থাকলে বল, কোশ্চেন থাকলে বল আমাকে। আরো যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কিছু কোয়ারিজ থাকলে বল। আর কারো কোনো কোয়ারিজ আছে এই ব্যাপারটা নিয়ে? ডেটা স্ট্রাকচারের তাহলে বেসিক আমাদের কনসেপ্টটাকে যদি আমরা বলি, ডেটা স্ট্রাকচারের বেসিক কনসেপ্টটা কি না? ডেটা স্ট্রাকচারের বেসিক কনসেপ্টটা হচ্ছে আমাদের কাছে এমন একটা অ্যালগোরিদম বানাতে হবে, যে অ্যালগোগুলো বানাতে গিয়ে আমাকে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটিটাকে ভাবতে পারবো, আর তার জন্য টুলসগুলোকে ভাবতে পারবো। এই যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বললাম, যে দুটো ক্লিয়ারলি ডিভাইড করা আছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার বা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সেই লিনিয়ারিটিতে দেখানো যাবে একরকম মেশিনের কমপ্লেক্সিটি লাগছে, আর নন লিনিয়ারে মেশিনের কমপ্লেক্সিটি আর একরকম হচ্ছে। এইভাবে পুরোটাকে ডিভাইড করা আছে সিস্টেমে, লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে। যদি এটা আমরা করতে করতে যখন যাব, তখন আমরা ক্লিয়ারলি বুঝে যাব যে কোনটাই কিরকম টাইম লাগছে, কোনটা এফিসিয়েন্সি বেশি, কোন টুলসটাকে অ্যাপ্লাই করলে আমার সাপোর্ট বেশি পাবো, সেগুলো আমরা পড়তে পড়তে বুঝে যাব। তো সেই জায়গাটাকে পড়াটাই হচ্ছে আমাদের কাছে পুরো কাজ। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার করতে গিয়ে আমরা যেটা পরীক্ষাতে ডেটা স্ট্রাকচারে ইন জেনারেল একটা কোশ্চেন আছে, বা এটা অনেক জায়গায় ইন্টারভিউ বোর্ডেও তোরা ফেস করতে পারবি, যে কোশ্চেনটা তোকে প্রথমেই করবে, যেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কি আর স্পেস কমপ্লেক্সিটি কি, যেটা আমি একটু আগে বললাম, টাইম অ্যান্ড স্পেস। ঠিক আছে, দেখবি তোরা যে কোনো ডেটা স্ট্রাকচার বই তোদের কাছে আছে? না No, স্যার। sir. No, sir. नहीं, sir. No, sir. No, sir. নো স্যার। नहीं, sir. কোনো অনলাইনে এই বইটা কিনে নিবি, ঠিক আছে? স্যার কোনো মানে বইয়ের নাম বলে দিন, ওটাই। হ্যাঁ স্যার, আপনি রেফারেন্স দিয়ে দিন, তাহলে নিতে পারবো। বই ডেটা স্ট্রাকচারের জন্য রেফারেন্স অনেক বই আছে এখন। माइक म्यूट कर। রেফারেন্স বুক অনেকগুলোই আছে, কিন্তু রেফারেন্স বুকের মধ্যে তোকে দেখতে হবে যে কোনটা তোর পড়ে বুঝতে পারছিস। যেমন ধর লিস্টুজ আছে, বালাগুরুস্বামী আছে, এগুলো খুব সহজভাবে লেখা বই, কিন্তু এগুলোর মধ্যেও কিছু কিছু ভুল আছে, কিন্তু সেটা পড়তে পড়তে দেখতে হবে। কিন্তু স্ট্যান্ডার্ড বুক যদি বলিস, তাহলে হচ্ছে ট্যানেনবামের বই। স্ট্যান্ডার্ড বুক হচ্ছে ট্যানেনবাম, বুঝতে পেরেছিস? তো ট্যানেনবাম তোরা পড়লে অনেকটা টাফ হয়ে যাবে। বেটার হচ্ছে যদি কেউ লিপসুস পাস বা বালাগুরুস্বামী পাস, এগুলোকে দেখতে পারিস। আর এছাড়া যে কোনো স্ট্যান্ডার্ড বই ডেটা স্ট্রাকচার ইউজিং সি দেখলেই হবে। কিন্তু মোদ্দা কথা, যদি আমি যেরম বলছি যদি সেগুলো করিস, সেগুলো জাস্ট একটু বই থেকে দেখলেই হবে। আর আপাতত এই টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটির জন্য দেখবি tutorialpoint.com আছে ওয়েবসাইটে, হয় উইকি মানে অনলাইন যদি পড়িস, আইদার কোনো আইআইটি লোকের পিপিটি
আইআইটি কোনো প্রফেসরদের, অথবা উইকিপিডিয়া অথবা টিউটোরিয়াল পয়েন্ট। টিউটোরিয়াল পয়েন্টে খুব সহজ করে ডিফাইন করা আছে। টিউটোরিয়াল পয়েন্ট সাইট .com এ ঢুকে বলবি যে টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি, দেখবি ক্লিয়ারলি বলা আছে গ্রাফিক্যাল প্লট দিয়ে। মানে আমি একটা পিকচার করে ড্র করে দেবো। ধরে নে প্রত্যেকের কাছে খাতা পেন আছে, খাতা পেন আছে? Yes, Sir. sir. Yes, Yes, sir. আচ্ছা, Yes, sir. এবার David Mike Mike. Nutkar. fx equal to 3x square plus 2x plus 6 লেখ সবাই। স্যার আরেকবার বলুন, শোনা যাচ্ছে না। f of x equal to 3x square plus 2x plus 6 লিখেছিস? Yes, sir. আরেকটা ইকুয়েশন লেখ, fx আরেকবার বলবেন প্রথম থেকে। fx equal to 3x square plus 2x plus 6 একটা ইকুয়েশন লেখ। হ্যাঁ লিখেছিস? আরেকটা হ্যাঁ স্যার। f of y equal to 3 of y, f of y স্যার equal to শুনতে পেলাম না, পিছনে কাকটাকে চুপ করতে বলুন। f of y equal to 3 of y plus 6 লিখেছিস? Yes, f sir. of হ্যাঁ Yes, sir. আচ্ছা এবার 3y কি বললেন স্যার? 3y এর পর? আরে 3y plus 6, আচ্ছা। ঠিক আছে? এবার x এর ভ্যালু আর y এর ভ্যালু, ঠিক আছে? 5 6 7 8 10 নে, x এর ভ্যালু 5 একবার নে, 6 নে একবার, 7 নে, 10 নে, 15 নে, আর y এর ভ্যালুও তাই নে, দিয়ে দুটো গ্রাফিক্যাল প্লট কর। কি আসছে বল? আরেকবার বলবেন কি কি ভ্যালু নেব? এক্স এর ভ্যালুগুলো আরেকবার বলুন। 5 6 9 12 15। আর y এর ভ্যালুগুলো? y এর ভ্যালুগুলোও একই নিবি। যে যদি ভ্যালু বসাস তাহলে এবার কাগজের মধ্যে একটা গ্রাফিক্যাল পাবি, মানে y আর x রেফারেন্স যদি করিস, ঠিক আছে? এই fy যেটা বললাম এটাকেও x ধরে নিতে পারিস, দুটো আলাদা ইকুয়েশন। মানে এটাকেও fx ধরতে পারিস, দুটো fx, একটা fx1 নাম্বার দে আর একটা fx সেকেন্ডেরটা। fx2টা হচ্ছে, হ্যালো হ্যালো, Yes, sir. সেকেন্ড ইকুয়েশনটা কি বললাম বল? 3y plus 6। হ্যাঁ, ওটাকে y এর জায়গায় x লেখ, দুটোই x লেখ, দুটো ইকুয়েশনেই x লেখ। প্রথমটার নাম দে fx1 আর পরেরটার নাম দে fx2, ঠিক আছে? এবার খাতায় আঁক x বাই y, মানে x এর ভ্যালু, দুটোই x এর ভ্যালু 5 6 9 12 15 বসা, বসিয়ে দুটো ইকুয়েশনের কত কত প্লট হচ্ছে x y যদি গ্রাফিক্যাল প্লট করিস কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে গ্রাফটা আঁক, দুটোই গ্রাফ আঁক। কি পাচ্ছিস বল? একটা প্যারাবোলিক হবে, একটা লিনিয়ার হবে। যাই হোক, আঁকলি ছবিটা আঁক, ভিজুয়ালাইজ কর চোখে, ভ্যালুটা বসা। করেছিস তোরা? কিরম দেখাচ্ছে? করছি স্যার, হয়নি এখনো। আরে মনে নেই কি ওয়াই এর ভ্যালু কতক্ষণ বার করছে? এক্স এর ভ্যালু একবার ওখানে বসে, এটাতে একবার এক্স এর ভ্যালু বসে, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? এইটুকু বার করতে পারছিস না? এবার কি প্রথম ইকুয়েশনে x ইকুয়াল টু 5 বসালে কত হবে ওয়াই এর ভ্যালু? f of x1 টাকে y ধর, কত হবে? 91 75 75 91 91 91। আর এখানে x এর ভ্যালু বসালে কত হচ্ছে? 21 21 আচ্ছা, এবার 6 বসা, তাহলে ওতে
তাহলে এবার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটে কি করে fx1 এর জন্য 91 এ একটা ফুল স্টপ দে, এটা 21 এ একটা ফুল স্টপ দে। 6 বসালে ওর ভ্যালু কত হচ্ছে প্রথম ইকুয়েশনটার? 126 126, এটা 24. 24 কর। এবার এই করতে করতে যদি এবার এই পয়েন্টগুলোকে জড়ো করিস, মানে জয়েন্ট করিস, তাহলে কি হবে? একটা ইকুয়েশন পাবি। Yes, sir. yes sir আর সেরকম যদি fx2টাকে যদি জয়েন করিস, তাহলে তারও একটা ইকুয়েশন, একটা গ্রাফিক্যাল প্লট পাবি যদি লাইনগুলো জয়েন করিস, Yes, sir. তাই তো? সবাই করেছিস কি আগে সেটা বল, সবাই করেছিস? বুঝতে হ্যাঁ, পারছিস স্যার। সব? Yes, sir. Yes. আচ্ছা। Yes, sir. এবার দেখ, ইয়েস স্যার। এবার একটা প্র্যাকটিক্যালি কথা বলছি। ধর একটা তোর প্রোগ্রামে তুই একটা ফর লুপ ইউজ করেছিস, ঠিক আছে? ফর লুপটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এক্সিকিউশন করবে, ক্লিয়ার? তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি ভ্যালু নেয়, তাহলে প্রথমে কি হবে? ধরে নে একটা ফর লুপ ফর i ইকুয়াল টু 0, খাতায় লেখ সবাই, ফর i ইকুয়াল টু 0, i লেস দ্যান ইকুয়াল টু 9, i প্লাস প্লাস, লিখেছিস? ফর i ইকুয়াল টু 0, i লেস দ্যান ইকুয়াল টু 9, i প্লাস প্লাস, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তার ভেতর লেখ প্রিন্টএফ এন্টার সামথিং, কিছু একটা লিখে দে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ কর। করেছিস সবাই? yes sir Yes, sir. Yes, sir. Yes, sir. এই লুপ, এবার দেখ এই লুপটা যখন এক্সিকিউট হবে তখন কি করবে? i এর ভ্যালু প্রথমে 0 নেবে, দিয়ে একবার 0 লেস দ্যান ইকুয়াল টু 9, ইয়েস, চেক করলো, প্রিন্ট করলো। i এর ভ্যালু কি করবে? 1 ইনক্রিমেন্ট হবে। এবার চেক করবে 1 ইনক্রিমেন্ট হয়ে 1 কি লেস দ্যান ইকুয়াল টু 9, ইয়েস, দিয়ে আবার প্রিন্টেবল ঢুকবে। আবার 1 ইনক্রিমেন্ট হবে, 2 হবে, 2 কি লেস দ্যান ইকুয়াল টু 9, আবার ভেতরে ঢুকলে। তাহলে এই করতে করতে কতবার প্রিন্ট করছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে একটা লিনিয়ার ইকুয়েশন, তাই তো? একটা লুপ যদি হয়। এবার এই ফর লুপটার বাইরে আরেকটা ফর লুপ লাগিয়ে দে, বাইরে আরেকটা ফর লুপ, সেই ফর লুপটাতে y ইকুয়াল টু 0, y লেস দ্যান ইকুয়াল টু 5, y প্লাস প্লাস, সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপরে এই ফর লুপটা থাকবে, আবার ফর লুপটাকে শেষ কর। তাহলে কি ফরের ভেতর আরেকটা ফর লুপ, তাই তো? Yes, sir. nested for loop তাহলে বাইরের ফর লুপটার মানে y এর ভ্যালু প্রত্যেকটা একের জন্য এই 10 বার করে এক্সিকিউট হবে, তারপরে আবার y এর ভ্যালু আরেক ইনক্রিমেন্ট হবে, তারপরে আবার 10 বার এক্সিকিউট হবে। Yes, এভাবে sir. যদি y এর ভ্যালু n হয় আর x এর ভ্যালু যদি 5 হয়, তাহলে কতবার এক্সিকিউশন হবে? n টু দি পাওয়ার 5 বা n টু দি পাওয়ার x, তাই তো? নাকি পাওয়ারে ভ্যালু আসছে কি? ঠিক তো? Sir. হ্যাঁ। আপনি কি বলেন আরেকবার বলুন। একটা ফর লুপের আন্ডারে একটা ফর লুপ, তো বাইরের আউটার লুপটা যদি y হয় আর ইনার লুপটা যদি x হয়, তুই i এর বা x এর ভ্যালু যা ধরিস, এই টোটাল দুটো ফর লুপের এক্সিকিউশন কত হবে? y টু দি পাওয়ার x, y এর ভ্যালু যদি 1 ধরিস, x এর Yes, ভ্যালু sir. 1, তাহলে একটা হবে। y এর ভ্যালু যদি 1 ধরিস, x এর ভ্যালু যদি 2 ধরিস, তাহলে ওই পাওয়ারে 2 হবে। এইভাবে এক্সিকিউশন হবে y টু দি পাওয়ার n। তাহলে তুই যে ইকুয়েশনটা লিখেছিস, দেখ একটা প্রথমের fx1 একটা n x² প্লাস 6x 3x প্লাস 6 বা যেরকম একটা কিছু নিয়েছিস, আর একটা হচ্ছে 3y plus 6 3y প্লাস 6, ওখানে x লেখ, 3x প্লাস 6, দুটোই x এর ভ্যালু লিখতে বললাম তো। fx2টাও x, আর ওটা হচ্ছে x² প্লাস 6x প্লাস 3x প্লাস 6, যাও একটা কিছু হলো। তাহলে দেখ কোনো ইকুয়েশনের পাওয়ার থাকছে মানে তুই বেসিক্যালি বুঝতে পারছিস, তুই যদি প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করিস সেখানে তার মানে দুটো ফর লুপ ইউজ হয়েছে অ্যাকচুয়ালি। কোনো জায়গায় যে ইকুয়েশনটা fx2টাতে, তার মানে সেটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এ যদি তুই ইমপ্লিমেন্ট করিস তাতে অ্যাকচুয়ালি একটা ফর লুপ ইউজ হয়েছে। তার মানে কি বোঝাতে চাইলাম, বুঝতে পারলি?
सर मतलब कि सेकेंड fx2 इजिकल टू 3x प्लस 6 में सिर्फ एक फॉर लूप यूज किया हुआ है। প্রথম ইকুয়েশনটাতে আমরা কি করলাম? প্রথম ইকুয়েশনটাতে দুটো ফর লুপ ইউজ করলাম তো 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 6। হ্যালো, হ্যালো হ্যাঁ স্যার। প্রথম ইকুয়েশনটা স্যার আপনি কোথাও লিখে দেখাতে পারবেন না? স্যার আপনি একটু আপনার একটা স্ক্রিন শেয়ার করুন না। স্যার আপনি স্ক্রিন রিপ্রেজেন্ট না করলে আমরা বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে একটার পর একটা কথা। একটা স্ক্রিন না শেয়ার করলে ওরা মুখে মুখে বুঝতে পারছি না স্যার। মনে হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স পড়ছি, তো ইমাজিন করে নিতে হচ্ছে। একটা এক্স ওয়াই লিখতে পারছিস না? কোয়ান্টাম ফিজিক্স পড়ছিস? লিখেছি স্যার, তারপর বোঝা যাচ্ছে না আপনি কি বলছেন, কি করতে চাইছেন। তো একটু স্যার পর যখন বলছেন না ঘেটে যাচ্ছে একটুখানি। ফোনে নোটটা আছে স্যার, নোটে একটু যদি করান ভালো হয়। মোবাইলের নোটসেও তো লিখতে পারেন স্যার, একটু স্ক্রিনটা শেয়ার করলেই শুধু হলো একটু তাহলে। দাঁড়া স্যার শেয়ার। আপনি কোথাও, হ্যাঁ স্যার একটা স্ক্রিন শেয়ার করুন না। হ্যাঁ স্যার একটু ভালো হয় তাহলে। দাঁড়া, দাঁড়া আমি লিখে নিই খাতায়। তারপর আমি পিকচার তুলে স্ক্রিন শেয়ার করছি। গুগল ক্লাসরুমে কোথা থেকে স্ক্রিন শেয়ার করে না জানিস? স্যার ডান দিকে উপরে 3টে ডট আছে। আচ্ছা দেখে নিস, দেখে নিস। দাঁড়ান ছবিটা তুলি আগে। ডান দিকের উপরে 3টে ডট, এখানে প্রেজেন্ট স্ক্রিন, ঠিক আছে? তাই তো? দাঁড়া, দেখতে পাচ্ছিস আমার মোবাইলটা? হ্যাঁ স্যার। ইয়েস ইয়েস স্যার। ইয়েস স্যার। দাঁড়া, ইয়েস স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি চার্জ কম আছে স্যার। হ্যাঁ চার্জ তো কম আছে। হ্যাঁ স্যার একটু কম আছে। দেখতে পাচ্ছিস fx1 হ্যাঁ fx2? স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার ইয়েস। ইয়েস স্যার। আচ্ছা এইবার দেখ fx1 যেটা করলাম তাতে কি আছে 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3, ঠিক আছে? fx2 যেটা সেটা হচ্ছে 3x প্লাস 6, ঠিক আছে? এইবার এই যে ধর x এর ভ্যালু আমি কি বললাম প্রথম ইকুয়েশনটা, fx1 এ যদি x এর ভ্যালু একবার 5 বসাই, একবার 6 বসাই, একবার 3 বসাই, একবার 12 বসাই, যে কোনো কিছু বসাই না কেন, তাহলে পরপর দেখ এই যে গ্রাফটা এঁকেছি, নিচের গ্রাফ অনুযায়ী এই উপরের টাইপের কিছু একটা গ্রাফ হবে। উপরের গ্রাফটা ধর fx1 আর নিচের গ্রাফটা তার মানে fx2 হবে। বুঝতে পেরেছিস? তাই তো? অ্যাকচুয়ালি প্যারালাল হওয়া, নিচের গ্রাফ প্যারালাল হওয়া উচিত, আমি ওইভাবে তাড়াতাড়ি করে এঁকে দিয়েছি, ঠিক আছে? বুঝেছিস তো নাকি? উপরেরটা হচ্ছে ইয়েস স্যার। fx2, ঠিক আছে? fx2টা অ্যাকচুয়ালি প্যারালাল হবে কিন্তু মানে আমি ওই এঁকে দিচ্ছি। তার মানে দেখ এইবার নিচের দেখ ফর লুপটা দেখ, ফর লুপটা প্রথমে i ইকুয়াল টু 0, i লেস দ্যান ইকুয়াল টু 9, i প্লাস প্লাস একটা করেছি, তার ভেতর আর একটা ইনার ফর লুপ লিখেছি ফর y ইকুয়াল টু 0, y লেস দ্যান ইকুয়াল টু 15, y প্লাস প্লাস, তার ভেতর একটা প্রিন্টএফ লিখলাম মাই নেম। এবার দেখ প্রথমে বাইরের ফর লুপটা ভুলে যা, প্রথমে একটাই ফর লুপ নেই। যদি কোনো প্রোগ্রামে তুই একটাই ফর ইউজ করেছিস যাতে y ইকুয়াল টু 0, y লেস দ্যান ইকুয়াল টু 15, y প্লাস প্লাস লিখেছিস, তাহলে সেটা কি হতো? y এর ভ্যালু একবার 0 নিল, 0 কি লেস দ্যান 15? ইয়েস বলে একবার প্রিন্ট করবে।
তারপরে ওয়ার ভ্যালু ইনক্রিমেন্ট হবে 1 কি লেস দ্যান 15, ইয়েস, আবার লুপে ঢুকে আবার মাই নেম প্রিন্ট করবে। তাহলে এই করতে করতে শুধু ভেতরের ফর লুপটাই যদি কোনো একটা প্রোগ্রামে থাকে তাহলে কতবার এক্সিকিউট হবে? 1 2 3 4 5 আপ টু 15 টাইমস পর্যন্ত। তার মানে 1 to 15। এবার তার fx2 মানে কি? তুই যদি x এর ভ্যালু 1 বসাস তাহলে ভ্যালু হবে 9, x এর ভ্যালু 3 বসাস তাহলে কি হবে? 9 + 16 15 হবে। এই করতে করতে একটা লিনিয়ার ইকুয়েশন, মানে নাম্বার অফ টাইম x এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 যাই বসাস তোর সবসময় একটা লিনিয়ার ইকুয়েশন হবে। তাহলে কোনো একটা প্রোগ্রামে যদি শুধু একটা ফর লুপ থাকে তাহলে বেসিক্যালি এই fx2টার মতো কোনো একটা ইকুয়েশন না, তাই তো নাকি? হ্যালো, বুঝেছিস কি না বুঝেছিস? স্যার আরেকটু বলুন না এবার। তোরা জয়েন্ট ছিলি তো? স্যার আরেকবার বলুন না, বুঝতে পারলাম না। এইটুকু যদি না বুঝিস অদ্ভুত তোরা। y = 0, ঠিক আছে, y <= 15, y++, এটা কতবার প্রিন্ট হবে বল? 16 টাইম প্রিন্ট হবে। 16 টাইম প্রিন্ট হবে, তাই তো? তাহলে 16 কে যদি তুই লিখিস কিরকম লিখবি? একটা খাতায় 0 1 2 3 4 5 6 আপ টু 16, তাহলে কি হলো? একটা স্ট্রেট লাইন যাচ্ছে তো, ইয়েস স্যার। তাই তো? তুই যদি x2টাকে দেখিস, তুই x এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত যাই বসাস না কেন তোর ভ্যালুটা কিরকম হবে? একটা স্ট্রেট লাইন হবে না? ইয়েস স্যার। তাই তো নাকি? এটুকু বুঝেছিস তো? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। x2তে যদি তুই 3x + 6 মানে x এর ভ্যালু যাই বসাস না কেন 1 থেকে n পর্যন্ত, তুই দেখবি একটা লিনিয়ার ইকুয়েশন পাবি, স্ট্রেট ভ্যালু পাবি। আমি গ্রাফে ওরকম উঠে গেছে তাই করতে গিয়ে করে ফেলেছি, কিন্তু এটা স্ট্রেট লাইন হবে সবসময়, তাই তো? যদি একটাই থাকে, x এর ভ্যালু 1 বসালে 9 পাবি, তারপরে দেখবি 16 পাবি, তারপরে দেখবি 9 যা পাবি পরপর যদি তুই যোগ করিস দেখবি একটাই স্ট্রেট লাইন যাচ্ছে সেক্ষেত্রে, তাই হবে তো? তার মানে কোনো একটা প্রোগ্রামে একটা ফর লুপ মানে হচ্ছে এইরকম কোন একটা ইকুয়েশন, স্ট্রেট লাইন দেবে যেটা। স্ট্রেট লাইন যেটা দেবে fx2। তাহলে তুই যদি কোনো একটা প্রোগ্রাম করিস তাহলে আমার বক্তব্য হচ্ছে তুই যদি কোনো একটা প্রোগ্রাম লিখিস তার মানে ব্যাক এন্ডে ম্যাথামেটিক্যালি ভাবলে সেটা কিন্তু একটা ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। হুম। তার মানে এই ফর লুপটা কেন ইউজ করলি? তার কারণ তোর একটা প্রবলেম সলভ করতে গিয়ে তুই একটা অ্যালগরিদম ভেবেছিস, সেই অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তুই ফর লুপ ইউজ করেছিস, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ ইয়েস স্যার। স্যার। তার মানে তোর ভাবনাটা হচ্ছে একটা বেসিক্যালি ইকুয়েশন, হুম। চিন্তা ভাবনার লজিকটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হ্যাঁ স্যার। ইন টার্মস x = সামথিং। আবার অন্য আরেকজন এই একই প্রবলেম সলভ করেছে, সে কিনা দুটো ফর লুপ ইউজ করেছে একসাথে, মানে নেস্টেড ফর লুপ, একটা ফর তার ভেতরের ফর। তাহলে যদি এরকম নেস্টেড ফর থাকে তাহলে কি হবে? তাহলে y = i = 0 নিয়ে y এর কি 15 বার এক্সিকিউট হবে, আবার i এর ভ্যালু 2 এর জন্য আবার y 15 বার এক্সিকিউট হবে, আবার i এর ভ্যালু, তার মানে এই ইকুয়েশনটা কি হচ্ছে? i⁻y, তাই হচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এই ইকুয়েশনটা কিরকম হচ্ছে? প্রথমটার টাইপের 3x² + 6x + 3, তাই তো? পাওয়ার x² আর y কে দুটোই যদি x ধরিস তাহলে কি হচ্ছে? x² হয়ে যাচ্ছে। আবার যদি বাইরে একটা ফর লুপ থাকে তাহলে কি হচ্ছে? x⁻³ তাই তো? হ্যাঁ স্যার। স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তার মানে ধর কেউ একজন প্রবলেম চিন্তা করলো, পুরো একটা প্রোগ্রাম করলো, তাতে সে দুটো এরকম ফর লুপ ইউজ করেছে, তাহলে তার চিন্তা ভাবনাটা মানে তার অ্যালগরিদম ভাবনাটা কি ওপরের fx1 এর মতো ভাবনা? হ্যাঁ স্যার। দুটো ফর লুপ ইউজ করে। দুটো ফর লুপ লিখছে, তার মানে সে দুটো ফর লুপ লিখছে মানে তার ভাবনাটা অ্যালগোটা যেভাবে সলভ করেছে, তার মানে তার চিন্তাটাকে যদি ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে fx1 এর মতো কোনো একটা ইকুয়েশন। ইয়েস স্যার। তাহলে দেখ চিন্তাকে আমি ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারছি, আমরা যা ভাবছি। আমি প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কথা বলছি কিন্তু
সবাই বোঝার চেষ্টা কর। তার মানে আমাদের ভাবনা চিন্তাটাকেও কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, পারি তো নাকি? এই এক্সাম্পল দিয়ে সেটাই বোঝাচ্ছে কিন্তু। কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, আমার এক্স্যাক্টলি আমার বক্তব্য হচ্ছে, এই যদি নিচের ইকুয়েশনটা fx1টা যদি কোনো কেউ ইমপ্লিমেন্ট করে, তাহলে এটাও আবার দেখানো যায়। তাহলে এবার বেসিক্যালি দুটো গ্রাফ প্লট মানে এক্স আর ওয়াই যদি করিস, তাহলে দুটো মানুষের চিন্তা হচ্ছে দুরকম এই গ্রাফিক্যাল প্লট, তাই তো নাকি? দুটো মানুষ যখন চিন্তা করছে, তার রিপ্রেজেন্টেশন কি একটা গ্রাফিক্যাল প্লট দেখলে তুই বুঝে যাবি কোন লোকটা বেটার ভাবতে পারে, কোন লোকটা বেটার ভাবতে পারে না, তাই না? কারণ ইয়েস স্যার। লিনিয়ার ইকুয়েশন মানে তোর মেশিনের কম পরিমাণ ইউটিলাইজেশন হবে, মানে যদি লিনিয়ার 1 2 3 4 এরকম হয়, আর কম স্পেস নেবে। সেখানে পাওয়ার মানে কি, ধর একবারের জন্য 15 বার, দুবারের জন্য আবার 15 বার, তিনবারের জন্য, তা বুঝতেই পারছিস কতগুলো মেমোরি তার লাগছে। এর একটার জন্য 15টা, তার এত পরিমাণ মেমোরিও লাগছে, আর প্রত্যেকটার জন্য যতবার একটা করে এক্সিকিউট হবে ততবার একটা করে ক্লক পালস ইউটিলাইজেশন হবে, তার মানে তার মেশিনের ইউটিলাইজেশন অনেক বেশি হবে। তাহলে যে লোকটা 3x² + 6x + 3 এইভাবে কোনো একটা প্রবলেমকে ভেবেছে সলভ করতে, সেম প্রবলেমের জন্য, আবার সেম প্রবলেমটা সলভ করতে আর একটা লোক যে 3x + 6 আকারে ভেবেছে, তাহলে সে তার চিন্তা ভাবনা অনেক বেটার। গ্রাফিক্যাল প্লটে ফেললেই বুঝে যাবে যে কোন ছেলেটা বেটার ছিল। বোঝাতে পারছি কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বল। স্যার বলছি যে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, যেখানে আমি গ্রাফিক্যাল প্লট করে দেখেছিলাম, মানে ওটা একবার দেখাবো আপনাকে, মানে দেখাবো বলতে হচ্ছে আমার কাছে আছে প্রোগ্রামটা, তাহলে সবাই বুঝতে পেরে যাবে। ওই আমার কাছে মানে আমি ওই ম্যাটপ্লটলিব আছে না, ম্যাটপ্লটলিবে আমি প্লট করে দেখেছিলাম যে একটা লিনিয়ার যদি আপনি একটা ফর লুপ চালান, তার সাথে টাইম কমপ্লেক্সিটিটা আর ডেটা ইনপুটে কিরকম ভ্যারি করে। না না, ওইভাবে ভেবে লাভ নেই, কারণ ওটার লোকে পাজলড হয়ে যাবে। ধর আমি আর একটা জিনিস খুলে দেখাচ্ছি, কারণ আমি একটা জাস্ট একটা নেট থেকে খুলে দেখাচ্ছি। তোর আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পুরো পরিষ্কার। আরে অফ কর আওয়াজ হচ্ছে। দেখ একটা এরকম একটা ইকুয়েশন দেখেছিস, একটা গ্রাফ দেখ, দেখতে পাচ্ছিস গ্রাফটা? ইয়েস একটা হচ্ছে C2G, একটা FN, একটা C1GL, বুঝতে পেরেছিস? এই যে দেখ তিনটে, তার মানে তিনটে গ্রাফ মানে হচ্ছে তিনটে লোকের তিনটে ভাবনা চিন্তা, যেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছে। বুঝতে কোনটা বেটার কিছু বুঝতে পারছি না। সেটা তো শেখায়নি তোকে, আগে বুঝবি কি করে? আগে বেসিক জিনিসটা বোঝ, কি একটা ভাবনাকে একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় সেটা তো আগে বোঝ। এটা কি জানা ছিল? একটা মানুষের চিন্তাকে একটা গ্রাফিক্যাল প্লট দিয়ে এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এটা কি জানা ছিল? না। ছিল না না। স্যার। না স্যার না। তাহলে যে কোনো কনসেপ্টকে আমি XY রিপ্রেজেন্ট করে দিতে পারি, যে এবং এই গ্রাফে প্লটে ফেললে কারোর অ্যালগোরিদমকে যখন আমি কমপ্লেক্সিটি অ্যানালিসিস করব, আমি বুঝে যাবো কোন কার অ্যালগোরিদমটা বেশি, তারটাই মার্কেটে অ্যাকসেপ্ট হবে, বাকিটা অ্যাকসেপ্ট হবে না। আমাদের লাইফের টার্গেটও তাই, যে কোনো অ্যালগোরিদম বানাই, তাহলে বুঝতেই পারছি যে আমাদের চিন্তা হচ্ছে আমাদেরকে এই টেকনিকটাই শেখানো, যে তোমার এফিসিয়েন্সি লেভেলটাকে, চিন্তার এফিসিয়েন্সি লেভেলটা শেখানোটাই কিন্তু আমাদের কাজ এই ডেটা স্ট্রাকচার পড়ে। মানে লজিক্যালি তুমি কতটা লজিক্যালি ভাবতে পারো যাতে কিনা তোমার গ্রাফিক্যাল প্লট অন্যের থেকে বেটার হয়। একদম বেস্ট যে সলিউশন সেটা হচ্ছে C1GN, যে নিচের দিকে, মানে কম ওয়াই ভ্যালু, এক্স এর ভ্যালু যতই বাড়ছে কিনা ওয়াই ভ্যালু কিন্তু বাড়ছে না। বুঝতে পেরেছিস? যদি গ্রাফিক্যাল প্লটটা দেখি, এখানে যে গ্রাফিক্যাল প্লটটা দিয়েছি দেখ, C1GN যেটা, সেটাই হচ্ছে বেস্ট তিনটি অ্যালগোরিদমের জন্য। কারণ দেখ একই এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু বেশি হচ্ছে। ওয়াই এর ভ্যালু বেশি মানে কি, ভ্যালু ডেটা বেশি। তাহলে কম, একই এক্স এর জন্য যদি কম পরিমাণ ওয়াই ভ্যালু পাই, তাহলে তারটাই তো বেটার।
তাহলে C1GNটাই হচ্ছে বেস্ট অ্যালগোরিদম, কিন্তু তিনটেই প্লট করা হয়েছে কোনো না কোনো একটা সেম প্রবলেমের জন্য তিনটে লোকের ভাবনা এরকম। তাহলে ভাবনা চিন্তার মধ্যে বেটারমেন্ট আনতে হবে, চিন্তা ভাবনার মধ্যে। শুধু বসে প্রোগ্রামিং করে দিলাম আর এক্সিকিউশন হয়ে গেলাম মানে সেটা প্রোগ্রাম বলে না। তার কারণ হচ্ছে সেই প্রোগ্রামটার মধ্যে যদি আমি ইনপুট বাড়াই, দেখা যাবে যে তার প্রোগ্রামটা কোনো একটা রেঞ্জ পরে গিয়ে ক্র্যাক করে গেছে, আর এক্সিকিউশন নিতে পারছে না। তাহলে আমাকে প্রোগ্রামিং করতে গিয়েও যে অ্যালগোটা ভাবতে হবে, সেটা খুব এফিশিয়েন্টলি ভাবতে হবে অ্যালগোরিদমটা। আর এই অ্যালগোটাকে এফিশিয়েন্টলি ভাবতে গেলে আমার যেটা করতে হবে, তার জন্য কিছু স্পেসিফিক টেকনিক শিখতে হবে। যে টেকনিকগুলো যদি আমরা আগে থেকে জানি, তাহলে যখন আমি অ্যালগোরিদম ভাবতে যাব বা অ্যাপ্লাই করব, তখন আমি সঠিকভাবে ভাবতে পারবো এবং বাই ডিফল্ট আমার অ্যালগোগুলো এই দিকেই ট্রেন্ড করবে। সেই শেখাটা হচ্ছে কিন্তু আমাদের এখানকার শেখা, এবং খুব ক্লিয়ারলি, খুব সুন্দর করে বলা আছে এখানে। মানে তুই যদি ডেটা স্ট্রাকচারকে, মানে আজকে আমি যা বললাম সেটা কি তোরা বুঝতে পারলি? ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এই কে এরম ভাবে বলছিস রে? কার গলা এটা? সৌগত নাকি? কার গলা এটা? সৌগত? হ্যালো, এবার বল, আর কথা বলছিস না কেন? হ্যালো স্যার। হ্যাঁ, আমার তো মাইক অফ ছিল স্যার এতক্ষণ। কোথায় তোর মাইক অফ ছিল? এই তো অন করলাম, আমি দেখুন। আচ্ছা, যাই হোক, আমি এখনো পর্যন্ত যা বললাম তোদের কি মাথায় কিছু ঢুকলো? হ্যাঁ স্যার। জিনিসটা কিছু ভালো লাগতে হবে সব। Yes. মানে আমার বক্তব্য হচ্ছে, আমরা যে চিন্তা করব তারও একটা কিন্তু ম্যাথামেটিক্যাল ডেরিভেশন আছে। তুমি চিন্তা ভাবনার মধ্যে অনেক বেশি ফিল্টার লাগাতে হবে। এবার চিন্তা ভাবনা, কথা বলা, এগুলোর মধ্যে অনেক বেশি ফিল্টারিং করতে হবে। বুঝতে পেরেছিস? যত ফিল্টার তত তার এফিসিয়েন্সি বাড়বে। এফিসিয়েন্সি বাড়ার জন্য আমাকে তাহলে এই ডেটা স্ট্রাকচার করতে গিয়ে আমাকে এই জন্য ক্লিয়ারলি বলে দেওয়া আছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এই যে 1 থেকে 15 যেরকম বললাম, 16, এটা হচ্ছে লিনিয়ার। কিন্তু যদি লগের ভ্যালু থাকে, লগ ভ্যালু, পাওয়ারের ভ্যালু, বাই 1/x², 1/x², এরকম যদি হয়, সেগুলো তো লিনিয়ার না। গ্রাফিক্যাল প্লটগুলো কি যেরকম দেখালাম, একা বাঁকা বা এরকম কিছু কিছু হবে, সেরকম কিছু হবে, তাই তো? সিলেবাসের ভেতর বা সাবজেক্টের ভেতর কিন্তু আমি এখনো কিছু ঢুকিনি। আমি শুধু ডেটা স্ট্রাকচারটাকে চেষ্টা করছি যে আমরা কি পড়বো, আমাদের পড়ে আলটিমেট গেইন কি হবে। মানে তুই যদি স্টেট কার্ড ডেটা স্ট্রাকচার দেখছিস, তুই তাতে দেখবি স্ট্যাক আছে, কিউ আছে, লিঙ্ক লিস্ট আছে। কিন্তু এই স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ট্রি, এগুলো কেন? তার কারণ হচ্ছে এইগুলো অ্যাপ্লাই করে আমরা যে অ্যালগোরিদম বানাবো, সেই অ্যালগোরিদমটা আলটিমেটলি মেশিনে যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে তার যেন গ্রাফিক্যাল প্লট সব থেকে মিনিমাম স্পেস ইউটিলাইজেশন এবং মিনিমাম টাইম এক্সিকিউশন লাগে, সেইভাবেই আমাকে প্রথম থেকেই শিখে শিখে যেতে হবে। তাহলে আমি ভবিষ্যতে গিয়ে কি করব, আমি অনেক বেশি লাইফে ফ্লারিশ করতে পারবো। সেই জন্যই, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই সাবজেক্টটাকে পড়ানো। এবার কেউ পাস করার জন্য স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ট্রি পড়লি, পাস করলি, বেরিয়ে গেলি, ঠিক আছে, কিন্তু কোনো অ্যাচিভমেন্ট হবে না। অ্যাচিভমেন্ট মানে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। তার পারপাসটা হচ্ছে এটা, যেটা আজকে আমি বললাম। তুই স্টেট কার্ড যদি পড়িস, তুই যদি আমার কথাগুলো মনে রেখে যখন পড়বি, আমি যখন পড়াবো দেখবি এর সাথে লিঙ্ক করে করে দেখিয়ে বলে দেবো যে দেখ এটা এখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে, দেখ এইটা এখানে বেটারমেন্ট হচ্ছে। আমি পড়াবো যখন আমি বলে দেবো এই জিনিসগুলো। যদি কোরিলেট করতে পারিস, তাহলে কিন্তু দেখবি অনেক কিছু শিখে যাবি। আর এই সাবজেক্টটা যদি যার গ্রিপে চলে আসবে, তাকে ক্যাম্পাসিং নিয়ে পিছনে ফিরতে হবে না, এটুকু বলতে পারি। যা আমি শেখাবো যদি একদম চোখ কান বুঝে যদি শিখতে পারিস, ক্যাম্পাসিং নিয়ে তাকে পিছনে ফিরতে হবে না, এটুকু একদম 200% গ্যারান্টি দিতে পারি। কি বললাম বুঝতে পেরেছিস? Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir.
বকিস না। ডেভিড কি ঘুমোচ্ছিস সারাদিন বাড়িতে নাকি, না বাড়িতে আছিস? ডেভিড কি করছিস এখন? না না স্যার, ঘুমাচ্ছি না, বাড়িতেই আছি। বন্ধ কর হ্যালো স্যার। ডেভিড। হ্যাঁ স্যার বলুন। যা যা বললাম বুঝলি? স্যার অল্প অল্প বুঝলাম স্যার, ফিটা তো তখন স্যার ভালো করে শেখা হলো না স্যার, বন্ধ হয়ে গেল। কাউকে অবস্থা হবে নাকি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি না আপনার কথা স্যার, কেটে কেটে যাচ্ছে। খাবি তা শুনবি, খাচ্ছিস নাকি? না না স্যার, খাচ্ছি না স্যার, বাড়ি থেকে বেরোতে পারছি না স্যার, পাশের বাড়িতে স্যার 4 জন একসাথে হচ্ছে, সারাদিন ঘরে বন্ধ হয়ে আছে। মা খেতে দিচ্ছে না। আচ্ছা তাহলে কি করলাম, ইকুয়েশন তো কে বুঝতে হবে, মানে টাইম আর স্পেস। স্যার সাউন্ড ঠিক করে আসছে না। এবার পাচ্ছে? হ্যালো, কেটে কেটে যাচ্ছে স্যার, কেটে কেটে যাচ্ছে আপনার সাউন্ডটা। কেটে কেটে আসছে আপনার সাউন্ড। এবার শুনতে পাচ্ছিস? Yes, sir. হ্যাঁ স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে যে আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি, যেটা আমাদেরকে এটা নিয়ে খুব একটা বেশি নেই কিছু পড়াশোনা তোদের এক্ষেত্রে, কারণ যারা অ্যালগোরিদম অ্যানালিসিস ডিজাইন নিয়ে পড়বে সেটা এই জিনিসটা এলাবোরেট করা আছে। তোদের ক্ষেত্রে অ্যালগোরিদম ব্যাপারটা নেই, তো কম্পিউটার সায়েন্স এর পরের এক্সটেন্ডেড পার্টটা রয়েছে। তোদের শুধু এইটুকু জেনে নিয়ে ডেটা স্ট্রাকচার জানতে তোদের কাছে পার্টের মধ্যে বেশি রয়েছে তোদের সিলেবাসে, এবং ইলেকট্রনিক্স সেটুকু দরকার আছে। অ্যালগোরিদম অ্যানালিসিস পরে যখন ইন্ডাস্ট্রিতে যাবি বা একাডেমিক মানে কেউ যদি R&D-তে কাজকর্ম করিস তখন দেখবি অ্যালগোরিদম অ্যানালিসিস সে অটোমেটিক্যালি শিখে যাবে, কিন্তু মিনিমাম সবার এই ডেটা স্ট্রাকচারটা লাগবেই আর কি। এটা খুব কমন এই ডেটা স্ট্রাকচারটা। তাহলে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি এই দুটো আজকে বললাম। নেক্সট ডে থেকে আমি নন লিনিয়ার পার্টটা আমি স্টার্ট করব, MS স্যার লিনিয়ার পার্টটা স্টার্ট করবে, বুঝতে পেরেছিস? লিনিয়ার ডেটা স্ট্রাকচার পার্টটা MS স্যার করবে, নন লিনিয়ারটা আমি স্টার্ট করব। নন লিনিয়ার স্টার্ট করতে গিয়ে আমি কিছু কিছু জিনিস আগে বলে দেব, যাতে কিনে দুটো মানে লিনিয়ার এবং নন লিনিয়ার MS এর পার্ট বা আমার পার্টগুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। বোঝা গেছে কি বললাম? ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা তোরা এক কাজ কর, আমাকে কেউ একটা ওই ইয়েতে পাঠিয়ে দে, গুগল ক্লাসরুমে কেউ অ্যাটেন্ডেন্সটা তুলে এটা পাঠিয়ে দে আমাকে। হ্যালো স্যার। বল। স্যার বলছি একটা রিকোয়েস্ট ছিল, বলছি ডেটা স্ট্রাকচারে কোনো ই-বুক আপনি গুগল ক্লাসরুমে প্রোভাইড করে দেবেন, তাহলে খুব সুবিধা হতো। হ্যাঁ স্যার, একটা পিডিএফ দিলে খুব ভালো হয়। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা পিডিএফ এরকম নেই যেটা সবগুলো ঠিকঠাক আছে। তাহলে যদি মাল্টিপল থাকে, যদি প্রোভাইড করে দিতে পারেন তাও হবে। বলছি স্যার আজকে অন্যান্য স্যারেরা ই বুক দিয়ে দিয়েছেন ইয়েতে, আপনি যদি কোনো একটা ই বুক দিয়ে দেন আমাদের সুবিধা হয় পড়তে। স্যার ডিরেক্টটা দিনে পাঠান, আজকে যেমন যেটা পড়ালেন সেই রিলেটেড যদি কিছু থাকে সেটা পাঠিয়ে দিলে আমরা পড়ে নিতে পারবো এলাবোরেটলি। একটা ইবুক ইজ নট সাফিসিয়েন্ট। একটা ইবুক হচ্ছে সাফিসিয়েন্ট নয়, কারণ কোনো জায়গায় কোনোটা বেটার আছে, কোনো জায়গায় কোনোটা বেটার নেই। আর আমি বেসিক্যালি যদি তুই আমার ইকুয়েশনগুলো এই পরের দিন থেকে আমি ওরকম খাতায় লিখে লিখে শেয়ার করে দেবো, আমি যেগুলো বলবো সেগুলো পড়লেই যে কোনো বই পড়া হয়ে যাবে, যে কোনো বই দেখলেই তুই পড়তে পারবি, ওটার জন্য আলাদা করে কিছু লাগবে না। যদি সেই পার্টগুলো হয়তো তোদের রেফারেন্সের জন্য আমি না হয় একটা পার্ট কোনো না কোনো করে আমি যেমন আজকে যেটা পড়ালাম সেটা একটা PDF আমি দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তোরা যদি স্যার বইয়ের নামগুলো আরেকবার বলে দেবেন? বালাজি, আরে বালাগুরু গোস্বামী রে। বালাগুরু গোস্বামী, বালাজি না। লিপসুস বলে একটা বই আছে দেখবি, লিপসুস। হ্যাঁ বালাগুরু, ঠিক আছে? এই দুটো বই হচ্ছে
মানে একটু স্যার বালাগুরু স্বামী কি এনসিসিটা? এনসিসি বালাগুরু স্বামী পড়বি। এনসিসি হলে সিএ অনেক প্রবলেম হবে, এনসিসি হলে বালাগুরু কি বলে কোনো বই থাকলে দেখবি, কারণ প্রোগ্রামিং করতে তখন তোরা আবার ঘেটে যাবি। স্যার এগুলো ইবুক পাবো? কেটে গেল আপনার কথাটা স্যার। ইবুক আছে রে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না পেলে আমি এই মেটেরিয়ালগুলো আমি একটা পিডিএফ করে আমি গুগল ক্লাসরুমে শেয়ার করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, না পেলে একটু হেল্প করবেন আর কি। আর আজকের বেটার হয় স্যার, এটা বেটার হয়। আরে আজকের পার্টের জন্য টিউটোরিয়াল পয়েন্টটা দেখবি, আমি তোদের স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি টিউটোরিয়াল পয়েন্টটা। দাঁড়া, ধর একটু ধর, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। দেখ, যদি তোরা ক্রমে যদি তোরা যাস তাহলে তোরা কি করবি? ক্রমে গেলে ধর আমি ক্রোম খুলছি, গুগলে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, দেখতে পাচ্ছিস তো আমার স্ক্রিন?